নাহিদ স্ফূর্ত চিত্তে বলল, আপনি নাচতেও পারেন নাকি? ওয়াও, কত গুণ আপনার। নোহা ভ্যাবাচাকা খেলো, আগের চাইতেও ভয়ানক ক্ষেপে বলল, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি একটু শান্তি মতো কাঁদছি, সেখানেও এসে জ্বালাচ্ছেন। ইয়া মানে আমি তো কিছু করিনি, রেগে যাচ্ছেন কেন? রাখবো না কেন? সম্বল বলতে আমার আছেই তো, এই একটা জিনিস। বলতে বলতে নাক টানলো নোহা, কিন্তু হাসি পায় ওর। মেয়েটা সবসময় বিট্টুর মতো মেজাজ দেখায়, অথচ কানতে দেখলো আজ প্রথমবার। বা কানলে একেবারে বাচ্চা বাচ্চা লাগে তো। ভাবনা কাটলো নোহার দুঃখী কণ্ঠ শুনে। সে নিজে নিজেই প্রলাপ ধরেছে, এই দুনিয়ার সবাই স্বার্থপর, সবার বিপদে আমাকে খাটায়, অথচ আমার বিপদে একটা কাউকে পাশে পাচ্ছি না। নাহিদ গলা খাখারি দিল, জিভখানা উৎসুক করছে কথার পেছনের কারণ জিজ্ঞেস করতে, কিন্তু বিধিবা মেজা রাগী ফের চেতে যদি যায়। কিন্তু কৌতূহল কি আর থামে? রয়ে শোয়ে শোধালো, আপনার কি কিছু হয়েছে মিস নোহা? নোহা চোখ তুলল একবার, কান্নায় ফুলতে থাকা ঠোঁট চেপে চুপটি করে রইল। পুষ্পিতার মতো নিজেও আজ মস্তক নুইয়ে নিল গলায়। নাহিদ নরম কণ্ঠে বলল, মিস নোহা, আমি আপনার খারাপ চাইবো না। মানুষটা আমি যে মোটামুটি ভালো সে নিশ্চয় এতদিনে বুঝেছেন। তা আপনার সমস্যাটা কি বলা যাবে আমাকে? এমন মধুর স্বরে নিবেদন কেউ করেছে কখনো? করলেও হয়তো এরূপ কণ্ঠের ন্যায় কানে লাগেনি নোহার। মেয়েটার পাথরে মন গড়ল, থেমে থেমে বলল, তেমন আহামরি ব্যাপার নয়, আসলে কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে আমার, কাল জমা করতে হবে। কিন্তু সাবজেক্টটাতে আমি এত কাঁচা, কোত্থেকে কি করব কিছুই বুঝতে পারছি না। কতজনকে ফোন করলাম হেল্প করতে, কেউ গায়েই মাখছে না। বারবার বলছে আমরাও করিনি। যতই বলুক আমি জানি ওদেরটা ওরা ঠিকই করে শেষ করেছে, শুধু আমাকে সাহায্য করবে না দেখে বাহানা দিচ্ছে। কাল ঠিক সময় মতো শো করবে ম্যামের সামনে। এই অ্যাসাইনমেন্ট করতে না পারলে এক্সামের সময় নম্বর বাদ যাবে। আমি যে কি করি এখন? নাহিদ বলল, পুষ্পিতার থেকে তো হেল্প নিতে পারেন। নোহা বড় নিরুপায় চোখে চাইল, কি করে নেব? আমাদের প্রাইভেটের সিস্টেম তো ওদের সাথে মিলছে না। ও আচ্ছা। তারপর নিম্নাষ্ট কামড়ে চিন্তায় ডুবে গেল নাহিদ। নোহা নিজেই বলল, আচ্ছা তীব্র স্যার কোথায়? ওনাকে খুঁজছিলাম, পাইনি। উনি থাকলেও কিছু হেল্প নেওয়া যেত। একবার চমকে উঠল ছেলেটা, চোখ তুলল গোল গোল ভাবে। এই রে, বিট্টুর থেকে সাহায্য? ওটা তো ওসবের কিছুই জানে না, এই চ্যাপ্টারে আসেইনি তো। আমতামতা করলো, আসলে ওর কিছু কাজ পড়ে গেছে, রাতে আসবে বা নাও আসতে পারে। নোহা মুখ কালো করে বলল, ও আমার সাথে সবসময় এমন হয় জানেন, কখনো কেউ পাশে থাকে না। আর পুষ্পিতাটাও পাশে থাকতে চাইলেও বেচারির উপায় থাকে না। আমার শুধু কান্না পাচ্ছে এখন। নাহিদের এত মায়া হলো, মেয়েটার কাঁদো কাঁদো মুখখানা দাগ কাটলো বুকে। আচ্ছা, সে নিজেও তো ইকোনমিক্সের ছাত্র, সিজিপিএও ভালো ছিল, একবার চেষ্টা করে দেখতে দোষ কি? যদি মেয়েটার কোনো উপকার হয়। হেসে বলল, কে বলল কেউ পাশে থাকে না? এই যে আমি আছি তো। 5 ফুট 11 ইঞ্চি ছেলেটাকে আপনার চোখে পড়ছে না মিস নোহা? বুঝতে না পেরে বলল, কি বলছেন বলুন তো? নাহিদ বলল, আসুন আমার সাথে। কোথায় যাব? ঘরে। চাইলে আপনাদের ঘরেও বসা যায়। নোহা বিভ্রান্ত, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আহা আসুন তো, এলেই সব বুঝবেন। চপল পায়ে সিঁড়ির দিকে রওনা করলো নাহিদ। নোহা বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পিছু নিল তার। যেতে যেতে ভাবলো, তার কান্নাকাটির সময় যদি মজা ফজা করে, একেবারে হাতুড়ি দিয়ে মেরে মাথার ঘিলু আলাদা করে ফেলবো। সকাল 9টা, পুষ্পিতা তৈরি হয়ে বেরিয়েছে কেবল, অথচ চঞ্চল চোখ বারবার ঘুরপাক খায় তীব্রদের বন্ধ দরজার ওপর। প্রতিদিন সে বের হওয়া মাত্রই স্যারকে দেখা যায়, আজ নেই কেন? পুষ্পিতা ওদিকে চেয়ে চেয়ে এগোচ্ছিল সামনে। সিঁড়িতে এক পা রাখতে রাখতেই তীব্রদের দরজা খুলল না। কেন যেন আহত হলো মেয়েটা। স্যার কি আজ যাবেন না? নিরাশ বদনে সামনে ফিরল। সহসা ছ্যাদ করে উঠল বক্ষপট। চোখের নিকটেই দাঁড়িয়ে আছে তীব্র। অমনি ত্রাসে পিছিয়ে যায় সে। মৃগনেত্র হকচকানোয় বৃহৎ দেখায় আরও। তীব্র ভুরু উচালো, কাউকে খুঁজছো? পুষ্পিতা জোরে জোরে মাথা ঝাঁকালো, বোঝালো খুঁজছে না। তীব্র ঘাড় নাড়ে, সিস্টের মতো একদিকে সরে দাঁড়ায়, চোখের ইশারায় পথ দেখালো, যাও তবে। গুটি গুটি কদম বাড়িয়ে হাঁটার চেষ্টা করলো পুষ্পিতা, অথচ মনে হচ্ছে এ যেন কটা সিঁড়ি নয়, 7 সমুদ্র 13 নদীর পথ, ফুরাচ্ছেই না। তীব্র তখন সিঁড়ির হাতলে পিঠ লেপটে দাঁড়িয়ে, ডান পাটা এলবো করে ভাঙা। সিঁড়ির জায়গা মোটামুটি সরু। বলবান পুরুষটির সামনে থেকে যেতে হলেও বুকের সাথে শরীর মিশবে ওর। পুষ্পিতা একটু এগিয়ে আবার দাঁড়িয়ে
পড়ল। চোখের কোণা দিয়ে চাইতেই ডান ভুরু নাচালো তীব্র, কণ্ঠে প্রহসন। কি, যেতে ইচ্ছে করছে না? ও মিনমিন করে বলল, না মানে আপনি আর একটু সরলে। কোথায় সরব? হাতল সহ নিচে পড়ে যাব। পুষ্পিতা উদ্বেগ নিয়ে মাথা নাড়ালো ফের। সরাসরি নজর তীব্র সাদা মুখে মিলতেই আগের মতো চোখ নামালো, নির্লজ্জের মতো। কালকের সব কথা মাথার কোষে দপদপ করছে কেমন। কপালের টিপ ঠিক করে দেওয়ার সেই দৃশ্য একই রকম ছলকে উঠছে বুক। ভীষণ লজ্জায় গাঢ় হয়ে তৎপর পালাতে চাইল সে, কিন্তু না। পা দুটোতে তুষারের ধস নেমেছে যেন। ওরা বেহায়ার মতো ওখানেই দাঁড়িয়ে থাকতে চাইছে। পুষ্পিতার সব মিলিয়ে হাঁসফাঁস লাগে। বেড়ে আসে উচ্চাটন। তার কুণ্ঠিত অনন জুড়ে তীব্র দুষ্টু আঁখির বিচরণ। এমন নিষ্পলক চেয়ে থাকার মাঝেও যে কি সুখ! এমন সুখ তো ও ছাড়বে না। চোখের সঙ্গে সঙ্গে উন্মুক্ত বক্ষভাগও জুড়িয়ে আসে হিমে। অমন দাঁড়িয়েও অনুভূতির ফেপে ওঠা পরিষ্কার টের পাচ্ছে তীব্র। এই মেয়েকে দেখলে এত শান্তি, ছুলে কি হবে? কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যাও। নিম্নভার কণ্ঠের নির্দেশে পুষ্পিতার জিভে ঠোঁট ভেজালো। বলতেও পারছে না, এভাবে গেলে আপনার বুকের সাথে স্পর্শ লাগবে তো। লাজ লজ্জা ভুলে ওসব বলা যায় নাকি? মেয়েটা বিলম্ব নিয়ে অতস্ত করল নিজেকে। পা বাড়াবে, আচমকা প্রশ্ন ছুড়ল তীব্র। রোদ সুন্দর না বৃষ্টি? পুষ্পিতা তবদা খায়, দাঁড়ায় ফটাফট। জি। তীব্রর কণ্ঠ তরল, জিজ্ঞেস করলো একইভাবে, রোদ সুন্দর না বৃষ্টি? এই সময় এমন প্রশ্ন আশা করেনি সে। কিছুটা মাথার ওপর দিয়েও গেল। ভদ্রতায় তবুও জবাব দিল নিভুস্বরে, বৃষ্টি। কথায় দাঁড়িয়েও পড়েনি, হুট করে এগিয়ে আসে তীব্র। আকস্মিক তাই পুষ্পিতার গতর জমে গেল। বরফ বনে রইল শান্ত মেয়ের সকল অস্থিরতা। পিঠ ঠেসল দেওয়ালে। ও বলল, আমার কাছে কি সুন্দর জানো? পুষ্পিতা ঢোক গিলল, বেগ বহিয়ে ঠোঁট নড়ল জিজ্ঞাসায়। কি? তীব্র নজর সুনয়নার ঠায় অক্ষি দুটোয়, কণ্ঠ খাদে নিয়ে বলল, তুমি। পুষ্পিতা নিস্তব্ধ। সুদর্শনার নয়ন ভর্তি কেবল ফেলফেলে বিস্ময়। টের পাচ্ছে শ্রাবণ ইন্দ্রিয়ের উষ্ণ ধোয়ার সৃষ্টি। কুণ্ডলি পাকিয়ে কোথাও ছুটে পালিয়ে যাচ্ছে ওরা। মেয়েটা এখনো বিশ্বাস করতে পারছে না। একটু আগেই তীব্র বলল ওসব, অথচ গোল গোল চাউনি দেখে হাসলো সেই যুবক। ভীষণ চতুরের ন্যায় মিটিমিটি হাসি। পুষ্পিতা স্তম্ভের মতো থেমে, কণ্ঠে অনিশ্চয়তা। হ্যাঁ, তীব্রর মাঝে বিব্রত হওয়ার চিহ্ন মাত্র নেই। নিটলুষ্ট হাস্যবাণে বহাল। উত্তরের বদলে আচমকা ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল সে। পুষ্পিতা হকচকায়, সিমেন্টের মতো লেগে যায় দেওয়ালে। তীব্র একই রকম চেয়ে থেকে বলল, কি বলেছি বোঝনি? পুষ্পিতা জবাব দেবে, কি বলবে কিছু জানে না। তার কান দুটো ঝাঁ ঝাঁ করছে কেমন। তীব্র ভুর বাঁকায়, আশ্চর্য, কথা নেই কেন? পুষ্পিতা নড়ে উঠল, ঠিক ঝলকে ওঠা হাওয়ার মতো দেখালো তার শীর্ণ দেহ। কথা থাকবে কি করে? বিস্ময়ের দাপাদাপিতে যে সব খুইয়েছে। বেগ পুহিয়ে তার ঠোঁট নড়ল এবার। তীব্রর মনে হলো কথা নয়, রক্তজবা হতে বেরিয়ে এসেছে সুরসাল এসরাজের সুর। খুব মিহি আওয়াজে শোনালো, আপনি আমাকে এসব বলছেন কেন? আপনি তো আমার স্যার। তীব্র কপাল চুলকালো। তো? পুষ্পিতা মিইয়ে এলো ওর তো বলার ধরনে। অনত হয়ে বলল, এসব বলা ঠিক না। মানুষ শুনলে কি ভাববে? তীব্র অমনি সোজা হয়ে দাঁড়ায়, দূরত্ব বাড়ায়, প্রশস্ত কাঁধ ওচায় জবাবে, এখানে ভাবার কি আছে? মানুষ মানুষকে সুন্দর বলতে পারে না। পুষ্পিতা বলতে গেল, না মানে তা পারে, কিন্তু আপনি আমাকে কথা কেড়ে নিল সে। তোমাকে কি সুন্দর বলেছি? আচ্ছা একটা কথা বলো, আমি দেখতে কেমন? পুষ্পিতা হতভম্ব চোখে চাইল। জি। তীব্র চশোচক শব্দ করে বলল, এই জি ছাড়া আর কিছু শেখনি? পুষ্পিতা ঠোঁট উল্টালো। ও ফের শোধালো, বললে না আমাকে কেমন দেখতে? পুষ্পিতা ছটফটে চিত্তে একবার নিজেকে আর একবার তীব্রকে দেখলো। দুজন এত কাছাকাছি, আর একটু হলেই চওড়া বুকটা মিশে যাবে তার শরীরে। এই প্রশ্নের উত্তর না পেলে লোকটা যে ছাড়বে না ঢের বুঝেছে। চোখ নামিয়ে বলল, ভালো। তীব্র চোখ সরু করলো, শুধু ভালো? ওর কণ্ঠে মৃদু উদ্বেগ, না আসলে সুন্দর। সাথে লজ্জায় বুঝে এলো সে, যেন মাথা তুলতেও কষ্ট। তেড়ে আসা হাসি পুরন্ত ঠোঁটে পিষে নিল তীব্র। সহজ কণ্ঠের বক্র প্রশ্ন, এবার যে তুমি আমাকে সুন্দর বলেছ, এটা শুনলে কেউ কিছু ভাববে না? পুষ্পিতা মাথা তুলে, আপনিই তো জিজ্ঞেস করলেন, আমি জিজ্ঞেস করলেই বলবে? পুষ্পিতা এমনিতেও বোকা, বুদ্ধিশুদ্ধি যা ছিল সেটুকুও এলোমেলো হয়ে গেল। চেয়ে রইল নির্বোধের মতো। তীব্র আরেকবার হুট করে চলে গেল কাছে।
সুরম্য ঘটনার পুনরাবৃত্তিতে মেয়েটা আঁতকে ওঠে, গুটিয়ে যায়। তীব্রর বাইসেপে উথলে ওঠা হাতটা দেওয়ালে ঠেকালো, ঠিক তার মাথার পাশে। পুষ্পিতার ভড়কে যাওয়া মুখখানায় এক সেকেন্ডে ঘুরিয়ে আনলো নজর, একেবারে সোজাসুজি ভনিতাহীন জানিয়ে দিল, সুন্দরকে আমি সুন্দর বলতে জানি। আজ তুমি একা, কাল যদি চারপাশে 100 জনও থাকে আমি তাও বলবো তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর। শেষটুকু বলতে বলতে গলার স্বর আরও কমে এলো তীব্রর, ঠিক যেমন কমে এলো পুষ্পিতার হৃদযন্ত্রের গতি। অস্থির চিত্তে একটুখানি জলের জন্য হাঁসফাঁস করলো সে। যখন ধাদস্থ হলো তীব্র তখন সামনে নেই, চলে গেছে। বুকের তোলপাড় আর ধুকপুক শব্দের তোপে সেই প্রস্থান অবধি টের পেল না মেয়েটা। একটা শক্ত খাম্বার মতো দাঁড়িয়ে আছে মিথিলা, তার মুখে ঘন আমাবস্যার চিহ্ন। সামনে টেবিলে বসে চুপচাপ খেয়ে যাচ্ছে পলাশ, আর এতেই রাগ বেড়ে চড়াও হচ্ছে ওর। রান্না করে দিতেই সানের মতো গিলতে বসে গেল, একবার শোধালোও না, বললও না চলো একসাথে খায়। মিথিলার দুঃখ উপচে আসে বুকে। এমন জীবন কি ও চেয়েছিল? কানাডা কানাডা করে লাফিয়েছে, বিদেশ বিভুঁই ঘুরে একাকার করার চিন্তায় যেখানে অস্থির ছিল, সেখানে আসার পর থেকে ঘরবন্দি। পলাশটা কোথায় নিয়েও যায় না। মিথিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার নজর বোলালো হাতে। রান্নার সময় তেলে পেঁয়াজ ছাড়তে গিয়ে ছিটকে এসেছে কিছু, জ্বলছে খুব, ফোসকা পড়তে পারে। এত আহা উহু করলো, অথচ পলাশটা ফিরে অবধি দেখেনি। মিথিলার এত কান্না পেয়েছিল তখন। ও দীর্ঘশ্বাস ফেলল। কিছু অতীতের কথা মনে পড়ল হঠাৎ। একবার রাহাতের পরীক্ষার সময় সালমা বেগম সাথে গিয়েছিলেন। পুষ্পিতা নিজে থেকে রান্না করতে গেল। ভাতের মাড় গলাতে গিয়ে সব গড়িয়ে হাতে পড়ল বেচারির। চিৎকার শুনেও মিথিলা ঘর থেকে নড়েনি। যখন পুষ্পিতা নিজে ছুটে এসে ক্ষত জায়গায় মলম লাগাচ্ছিল কেঁদে কেঁদে, সেও একই রকম মুখ ঘুরিয়ে থেকেছে। একটাবার জিজ্ঞাসাও করলো না কি হয়েছে, ওর হাত খসে পড়ে যাক তাতে তার কি। ইস, না জানি তখন পুষ্পিতার কত খারাপ লেগেছিল। মিথিলার আজ খুব আফসোস হলো নিজের আচরণ নিয়ে। এই যে ও কোনো কাজ করেনি বাড়িতে, কেন? পুষ্পিতার জন্যই তো। চাওয়ার আগে মুখের সামনে পানির গ্লাস বাড়িয়ে ধরতো মেয়েটা। আচ্ছা, ওকে কি খুঁজে পাওয়া গেছে? বিদেশে এলো কতগুলো দিন, অথচ বাড়িতে কথা হয়েছে মাত্র 2-3 দিন হবে। পলাশ ওকে এখনও এখানকার সিম কার্ড কিনে দেয়নি, নিজের ফোন থেকেও তেমন কথা বলতে দেয় না। শয়তানটা কি যে চায়। পলাশ খেতে খেতে একবার চোখ তুলে চাইল। মিথিলার ভাবনায় বুন মুখবয় দেখে হাসলো মনে মনে। কি দাপট দেখিয়েছিল প্রথম প্রথম, অথচ এখন চোখ মুখে কি অসহায়ত্ব। অহংকারে উড়বি আর? কথা শুরু করতে গলা খাখারে দিল সে, বলল দাঁড়িয়ে আছো কেন? খেতে বসলেই তো পারো। মিথিলা নড়ে ওঠে, ভাবনা কেটে যায়, সাথে বদলে যায় মুখভঙ্গি। রেগে ভাবে, এতক্ষণ দাঁড়িয়ে আছি চোখে পড়েনি, এখন নিজের খাওয়া শেষ তখন বলছে। ভাব নিয়ে বলল খিদে নেই। পলাশ মাথা নাড়ল। ও আচ্ছা। তার নম্র স্বর শুনে মিথিলা ভেবেছিল একটু ইগো দেখাবে, তাহলে ঠিক ওকে সাধবে পলাশ, তোষামোদের মতো অনুরোধও করবে। অথচ সে পুরুষ আর একটি বারও ওসব মুখেও আনা তো দূর। আচমকা ভাতের গামলায় জল ঢেলে দিল। আঁতকে উঠল মিথিলা, আর্তনাদ করে বলল এ কি? পলাশ নিরুৎসাহিত উঠে চলে গেল বেসিনে। মিথিলা তখনও হতচেতন, হতবাক, গোলাকার চোখ দুটো বাইরে ঠিকরে আসার দশা। পরপরই তেজে জ্বলে উঠল মাথা। পলাশের কাছে গিয়ে বলল কি করলে এটা? পলাশ হাত কচলে কচলে ধুচ্ছে। না চেয়ে বলল কি করলাম? ভাতে পানি ঢাললে কেন? তুমি না বললে খিদে নেই, তাই বলে তুমি পানি ঢালবে? পলাশ বলল হ্যাঁ, না হলে নষ্ট হতো, আর ফ্রিজে রাখা ভাত গরম করে খেতে নেই, ব্যাকটেরিয়া হয়। মিথিলা আশ্চর্য বনে রইল, কিছু বলার ভাষা অবধি নেই। তার স্তম্ভিত হয়ে থাকার মাঝেই পাশ কাটিয়ে ঘরে চলে গেল পলাশ। যেতে যেতে উষ্টপুটে দেখা গেল সিনেমার ভিলেনের সম অসরল হাসি। পেছনে দাঁড়িয়ে ফুঁসল মিথিলা। পলাশ যে ইচ্ছে করে কাজটা করেছে বুঝতে বাকি নেই তার। না, অনেক হয়েছে, এই সংসার নামক চিড়িয়াখানায় আর পোষাচ্ছে না ওর। পলাশ কোনো রকম দায়িত্ব তো পালন করেই না, উল্টো জ্বালিয়ে মারে ওকে। খাবার দাবার মুখের সামনে এগিয়ে দেওয়া, জুতো মুছিয়ে নেওয়া, অথচ রাতে ঠিকই সুরসুর করে কম্বলের তলায় ডাকে। কেন? সে কি ওর খোরাক মেটানোর বস্তু? না না, আর সম্ভব না। কালই ও বাবাকে ফোন করবে, বলবে এখান থেকে নিয়ে যেতে। ভিসার মেয়াদ শেষ হবার কোনো দরকার নেই।
কানাডার এই বিধ্বস্ত রূপ তার চাই না, এর থেকে দেশেই ভালো। ঘরের ভেতর ভো ভো শব্দে সিলিং ফ্যান চলছে, বাইরে নিশ্চুপ ঠান্ডা প্রকৃতিতে হামাগুড়ির মতো কর করে কোলাহল। সব কিছু ছাপিয়ে হাঁ করে নাহিদের দিকে চেয়ে আছে নোহা। মাথার স্নায়ুগুলো ঠিকঠাক কাজ করছে না ওর। বিচক্ষণ মেয়েটার ব্যাককাল ভাবমূর্তি বড্ড বেমানার লাগছে আজ। ওদিকে ভীষণ মনোযোগে ততষ্ট নাহিদ, তার চোখ দুটো ফেভিকলের ন্যায় বসে আছে ল্যাপটপে, মাঝে মধ্যে কিছু লেখালেখি করছে খাতার সাদা পাতায়। মনোনিবেশের শতভাগ খাটিয়ে নোহার অ্যাসাইনমেন্ট করছে ছেলেটা, আর এতেই যত বিস্ময় ওর। এই মুহূর্তে দুজন বসে আছে নোহাদের ফ্ল্যাটে। কাজ শেষে বড় করে দম ফেলল নাহিদ। ঠোঁট দুটোতে যুদ্ধ জয়ের মতো হাসি টেনে নোহার দিকে চাইল। কলমের কালিগাথা কাগজগুলো বাড়িয়ে দিয়ে বলল, নিন, আপনার অ্যাসাইনমেন্ট ডান। নোহা তখনও তাজ্জব, অবাকের তোর সামলে ওঠেনি। বিহ্বল হয়ে বলল, শেষ? জি। দেখুন সব ঠিকঠাক আছে কিনা। নোহা দ্বিধাগ্রস্ত তার জবাব নিয়ে হাতে নিল কাগজ, কিন্তু এখনও তার বিস্ময় কাটেনি যে সেই ধাক্কার দোলাচলে কোনো কিছুই বিশেষ মাথায় ঢুকলো না। নাহিদ একবার দাওয়াল ঘড়ি দেখল, সময়টা মেপে নিয়ে উঠে দাঁড়ালো চটপট। ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি এখন আসছি মিস নোহা, আমার আর একটা ইন্টারভিউ আছে। নোহা তাকিয়ে কিছু বললেও না, কিছু করলেও না, এমনকি এক চুল নড়লও না অবধি। ও বলল, থাকুন তবে, আর আপনার প্রফেসর কি ফিডব্যাক দেয় এটা দেখে একটু জানাবেন কেমন? অনেক দিন পর করলাম, ভুল থাকতে পারে, আসি। নাহিদ নিজের মতো বলে কয়ে বেরিয়ে গেল। তখনও একভাবে চেয়ে রয় মেয়েটা। এই বোকা ছেলেটা আসলেই এত ব্রিলিয়ান্ট, এক চুটকিতেই সব অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলল। দরজার লকটা ছোট করে শব্দ তুলতেই হুঁশ ফিরল নোহার, নড়ে উঠল চটক কাটার ন্যায়। নাহিদ বেরিয়ে গেছে বুঝতেই উড়ে এলো দরজায়, চেঁচিয়ে বলতে গেল, আরে চা। চুপ করে গেল পরপর। নিজের প্রতি নিজেই ফেপে উঠল রাগে। বিড়বিড় করলো, এখন চেঁচিয়ে লাভ কি? আকাশ তো ঘটিয়েই ফেলেছিস। ইস, লোকটা এত বড় উপকার করলো আর তুই এক কাপ চাও সাধলি না। ছি। সময় তখন পেরিয়েছে। নাহিদের ইন্টারভিউ 11টায়। এ মাসে এটাই তার লাস্ট ইন্টারভিউ। যতগুলো দিয়েছে একটাতে না একটাতে তো টেকারই কথা। একবার টিকে গেলে ব্যাস, আর কিছু চাই না। কাজের চাপ এমনভাবে ডেকে ডেকে কাঁধে তুলবে, মিথিলা তো দূর, ওর 14 গোষ্ঠীর কথাও আর মনে পড়বে না। নাহিদ প্রায় ছোটার মতো করে গেটে এসে থামলো, আর একটু সামনে এগিয়ে রিক্সা স্ট্যান্ড পড়ে। তবে ভাগ্যক্রমে বাইরে আসা মাত্রই দেখলো সম্মুখে হতে একটা খালি রিক্সা ছুটে যাচ্ছে। শশব্যস্ত ডাক ছুড়ল, এই মামা। শুধু সে একা নয়, পেছনে হতে আরেকজন ডেকে ওঠে, এই রিস্কা বলে। সমস্বরে ওই মেয়েলি আওয়াজে চকিতে ঘুরে চাইল নাহিদ। নোহা হন্তদন্ত ভঙ্গিতে সবে দাঁড়িয়েছে এসে, এত ব্যস্ত ভাবমূর্তি। কবজিতে ঘড়ির বেলটা লাগাচ্ছে এখনও। রিস্কা দাঁড়িয়েছে, দুজনকে এক নজর দেখে বলল, ক্যাডা যাইবেন? নোহা নাহিদ মুখ চাওয়াচাই করলো। নাহিদ বলল, আপনি যান, আমি অন্য রিস্কা নিয়ে নিচ্ছি। না না, আপনি আগে ডেকেছেন, আপনি যান, সমস্যা নেই, আপনি যান, আপনার ক্লাস মোর ইম্পর্টেন্ট। নোহা বলল, আর আপনার ইন্টারভিউ, ওটা কি গুরুত্বপূর্ণ নয়? শুধু শুধু এত ঝামেলা করতে হবে না, আপনি যান। নাহিদ মৃদু হেসে বলল, না না, ঝামেলা কিসের? আমি তো বললাম অন্য রিস্কা নিয়ে নেব, আমার সমস্যা হবে না, আপনি যান। নোহার মেজাজ খারাপ হলো, খ্যাক করে বলল, বললাম না আপনি যান, এত নানা করছেন কেন? হ্যাঁ? ছেলেটা ভ্যাবাচাকা খায়, তাজ্জব হয়ে বলে, আরে ভালো কথাই তো বলেছি, তাও রেগে যাচ্ছেন কেন? নোহা নিভে এলো, মিনমিন করে বলল, সরি, আসলে আমার এই এক সমস্যা। যখন তখন মেজাজ চড়ে বসে। যাকগে, আপনি এত কথা না বলে রিস্কা নিয়ে চলে যান তো ভাই। নাহিদ ফের কিছু বলতেই যাচ্ছিল, রিস্কাওয়ালা বিরক্ত হয়ে বললেন, আজগুবি ব্যাপার স্যাপার তো, আমারে খাড়া করাইয়া রাখা নিজেরা ঠেলাঠালি করতেছেন কেন? দুইজন যখন দুইজনের চেনেন, তখন এক লগে গেলেই পারেন। বাড়াও বাঁচবো সময়ও। প্রথম দফায় খুব আশ্চর্য হলো, দুজনে একসঙ্গে যাবে, তাও এক রিস্কায়। পরপরই নোহা হাত ঘড়ি দেখল, সময় বেশি নেই, যখন তখন ফের বৃষ্টি ঝেঁপে আসবে। আর বৃষ্টি আসা মানেই শহরের বুক থেকে রিস্কা উবে যাওয়া। কিছুটা দোটানা নিয়ে নাহিদের দিক চাইল সে, নম্র কণ্ঠে শোধালো, কোথায় যাবেন আপনি?
বোর্ড বাজার। নোহা খুশি হয়ে বলল, আরে তাই, আমিও তো ওই রাস্তাতেই যাব, চলুন একসাথে যাই। নাহিদ ভেবেছিল এত পাশাপাশি বসতে মেয়েটা রাজি হবে না। সেদিন যা দোনামোনা করলো, আজ এত দ্রুত মত দেওয়াতে কিছু অবাক হয়েছে ও। কথা না বাড়িয়ে উঠে বসলো রিস্কায়। নোহা বসতে বসতে বলল, মামা একটু তাড়াতাড়ি চালাবেন, ক্লাসের আর মাত্র 15 মিনিট বাকি। আমিও একই কথা বলতাম, আপনি বলে কষ্ট কমিয়ে দিলেন। নাহিদের কণ্ঠ উচ্ছল। নোহা হাসল, তারপরেই সে ফট করে বলে বসল, আমি একটা ব্যাপার খেয়াল করেছি, আপনার আর আমার ম্যাক্সিমাম চিন্তাধারা মিলে যায়। আমাদের মনের কত মিল, তাই না? খুব সাধারণ কথাটাতেও দপদপিয়ে হাসি মুছে গেল নোহার। ধক করে কপন ধরল বুকে, নিজে নিজে আওড়ালো, মনের মিল।